যারা উৎপীড়িত, যারা দুর্বল, তাদের বাক্যকে যিনি কলমের আঁচড়ে করে তুলেছিলেন একেবারে প্রাণবন্ত বাস্তব, সেই শিল্পীর বাড়ি যাব আজকে। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন যাচ্ছি, যাবো এখন দেউলটি শরৎচন্দ্রের বাড়ি এখানে আছে, সেখানে শরৎ স্মৃতি মন্দির বা সামতাপেড়ের বসতবাড়ির নিকটবর্তী রেল স্টেশনের নাম দেউলটি। তবে আপনারা এটা কিন্তু রোডেও যেতে পারবেন। রোড এবং রেল দুটো দিয়েই খুব সহজে এখানে পৌঁছে যাওয়া যায়। আমরা যেহেতু ডেবরা থেকে তুহিনদাদের বাড়ি থেকে যাচ্ছিলাম, তাই এখানে আমরা বাইকে না গিয়ে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, আমরা ট্রেনটাকে প্রেফার করেছিলাম। তারপর নেমে অল্প হেঁটেই পৌঁছে গেলাম দেউলটি অটো স্ট্যান্ডে। তবে আপনারা চাইলে রেল স্টেশন থেকেও কিন্তু টোটো ধরতে পারেন। আমরাও টোটো ধরে এখান থেকে যেতে লাগলো টোটোতে মোটামুটি 7-8 মিনিট। তারপরই পৌঁছে গেলাম সেই বিখ্যাত স্মারকটির কাছে, যে স্মারকটিতে বা যে বাড়িটিতে বসেই উনি পল্লী সমাজ, রামের সুমতি, পথের দাবি, অভাগীর স্বর্গের মতো সেই বিখ্যাত রচনাগুলি লিখেছিলেন। এটাই হচ্ছে সেই গেট। এখানে বলে রাখি, এইখানে ঢুকতে গেলে কোনো রকম এন্ট্রি ফি লাগে না। আপামর ভারতবাসী যাকে একটি মাত্র নামে চেনে, তিনি হলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পৃথিবীর 14টিরও বেশি ভাষায় যার বই অনুদিত হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 3:30 থেকে 5:30 এটা খোলা থাকে। সেই স্মৃতি বিজড়িত ইতিহাস যেখানে একেবারে জীবন্ত দলিলের মতো আজও বেঁচে আছে, সেই রূপনারায়ণ নদীর তীরে চারপাশটাও দেখাবো অবশ্যই আপনাদের। তার আগে একবার কথাশিল্পীর বাড়িটা ঘুরে আসি। বাঁ দিকে গিয়ে প্রথমেই এরকম শরৎচন্দ্রের আবক্ষ মূর্তি আপনারা দেখতে পাবেন। এখানেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি, কিন্তু সেই সময় এতটাই পর্যটকের সমাগম ছিল যে সেই জায়গাটা আমরা যেতে পারিনি। সেই জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত। বার্মা স্টাইলে বানানো এই বাড়িটার অনেক ফার্নিচারও আপনারা দেখতে পাবেন বার্মা কাঠের। আর এই সেই বিখ্যাত শরৎচন্দ্রের স্মৃতি মাখানো বাড়ি, যে বাড়িটাতে গেলে এই যে পেয়ারা গাছটা দেখতে পাবেন, যেটা হচ্ছে সেই রামের সুমতির পেয়ারা গাছের পরবর্তী প্রজন্ম। চলুন গুটি গুটি পায়ে আমরাও এগিয়ে গেলাম। শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের এইটাই ছিল লেখার ঘর। এই টেবিলে বসেই উনি লিখতেন। সামনে জানলা দিয়ে দেখা যেত রূপনারায়ণ নদীকে। গিয়ে মনে হবে সেই সময় সেই ইতিহাস আর সাহিত্যকে একেবারে ছুঁচ্ছি নিজের মতো করে। রূপনারায়ণ নদীর দিকে তাকিয়ে তিনি এইখানে বসেই লিখতেন সেই অমর রচনাগুলি। তারপরে এই যে পরবর্তী রুমটা দেখতে পাবেন, সেটা ছিল ওনার বৈঠকখানা। 1926 থেকে 1938 এই বাড়িতে, এই রুমটিতে বসে উনি চরকাও কেটেছিলেন। ওনার দ্বিতীয় স্ত্রী এবং ওনার ভাইও থাকতেন ওনার সাথেই। ইতিহাসের সাক্ষ্য বহন করে আজও এরকম গড়গড়া আর জাপানি একটা ঘড়িও এখনও পর্যন্ত এখানে আছে, যা নিয়ে যাবে আপনাকে সেই ইতিহাসের সময়ে। তারপরে যে তৃতীয় রুমটা দেখতে পাবেন, সেই রুমে বসেই উনি হোমিওপ্যাথির চিকিৎসা করতেন। আর এটা ওনার ঠাকুর দালান, আর এটা ময়ূরের খাঁচা। একতলাটা এরকম ছিল, এবার আমরা যাচ্ছি দোতলাতে। চলুন। ময়ূর পোষা এখন নিষিদ্ধ হওয়ায় খাঁচার মধ্যে ময়ূর দেখতে পাবেন না। আর চিকিৎসা করতেন উনি গ্রামের দুস্থ মানুষের জন্য। ওনার মতো করে মানুষের কথা আর কজন ভেবেছে।
চলুন, এই যে দোতলাটা সেটাতে ইচ্ছে অলরেডি গুটি গুটি পায়ে ঢুকেও পড়েছে। উনি এখানে মূলত বসবাস করতেন আর নিচে দেখা করা লোকের সাথে আর লেখালেখির কাজ করতেন। শরৎচন্দ্র এমন একজন ব্যক্তিত্ব, আপনি যে কথাটা ভাববেন সেটাই যেন উনি বইয়ে লিখেছেন। আপনি যে ডায়লগটা ভাববেন যে এর পরে এই ডায়লগটাই লেখা উচিত, উনি আপনার মনের কথা যেন শুনে পড়ে সেই ডায়লগটাই লিখেছেন। আজ সেখানেই এসেছি, চলুন এইবার আমরা দোতলাটাতে যাব। বার্মা স্টাইলে বানানো এই বাড়িটি সত্যিই তাকিয়ে দেখার মতো এর ফার্নিচারগুলিও, যেগুলো এখনও বার্মা কাঠের হওয়ায় একেবারে অক্ষত রয়েছে। এই হলো বারান্দা। এই বারান্দা থেকে সোজা তাকালে পরে আপনি কিন্তু রূপনারায়ণ নদী, যদি এই দেওয়ালটা না থাকে তাহলে দেখতে পাবেন। ভাবুন একবার, এখানে বসে উনি সেই অমর রচনাগুলো করেছেন যেগুলো আমাদেরকে চিরকাল প্রজন্মের পর প্রজন্ম ধরে মুগ্ধ করেছে। স্থানীয় লোকেদের মুখে শুনলাম তখন নাকি নিচ থেকেও দেখা যেত, আর এই রাস্তা ফাস্তা কিছুই ছিল না, তখন এখানে রূপনারায়ণ নদী বয়ে যেত, আর তার দৃশ্য দেখতে দেখতেই উনি সেই সব রচনাগুলি লিখে ফেলেছেন। কালকের ভিডিওতে আমি নিয়ে আসব আপনাদের জন্য রূপনারায়ণ নদীর সেই জায়গাগুলো। এখানে উনি মূলত বসবাস করতেন, আর নিচটা ওনার বাকি কাজের জন্য ব্যবহৃত হতো, লেখালেখি, লোকের সাথে দেখা সাক্ষাৎ, চিকিৎসা, পুজো, এইসবের জন্য। এরকম একটা পাখির খাঁচাও এখানে দেখতে পেলাম, তবে এই জায়গাটা অনেকটাই ভঙ্গুর হয়ে গেছে দেখলাম। চলুন ধীরে ধীরে নিচে নেমে যাব। নিচে রয়েছে ওনার বাড়ির রান্নাঘর আর ধানের গোলা। একটা শৌচালয়ও দেখতে পেলাম। এই ধানের গোলা এবং রান্নাঘরটি 1978-এর বন্যাতে শুনলাম ভেঙে গেছিল, এটা আবার ফিরে বানাতে হয়েছে। হাঁ করে তাকিয়ে দেখার মতো, ইতিহাসকে ছোঁয়ার মতো একটা জায়গা। ইতিহাসপ্রেমী, সাহিত্যপ্রেমী হয়ে থাকলে আর নিজের সংস্কৃতিকে ভালোবাসলে অবশ্যই শীতে একদিন ঘুরে আসুন, নিশ্চয়ই মুগ্ধ হয়ে দেখার মতো একটা জায়গা। সামনে একটা পুকুরে রুই কাতলা যে রামের সুমতির গল্পে পাবেন, সেটাও দেখতে পাবেন। আশা রাখি শান্তাবেড়ের শরৎচন্দ্রের বসতবাড়ির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।